সোফায় পায়ের ওপর পা তুলে বসে আর চোখে সবার দিকে তাকাচ্ছি। সামনে বসে আছেন বাবা, মা আর আমার বেস্ট ফ্রেন্ড রাতুল। আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, তুমি না হার্ট অ্যাটাক করেছ? আব্বু আমতা আমতা করে জবাব দিল, করছিলাম তো, সবাই হসপিটালেও নিয়ে গেছে। ডক্টর চিকিৎসা করে বলল বাসায় নিয়ে যেতে। রিয়েলি? বিশ্বাস না হলে তোর মাকে জিজ্ঞাসা কর। চুপ করো, একদম মিথ্যা বলবে না আমার সাথে। আমি ভালো করেই জানি তোমার কিছুই হয়নি। তোমরা সবাই মিলে আমার সাথে নাটক করছো। কথাটা একটু জোরেই ধমকের সুরে বললাম। বাবা মাথা নিচু করে বসে আছেন। আমি ওনার সামনে হাঁটু গেড়ে বসলাম। তারপর শান্ত গলায় বললাম, কেন এমন করছো? তুই করতে বাধ্য করেছিস। আমাদের কোনো কথা তুই শুনিস? কি এমন শুনিনি? বিয়েই তো, তার জন্য এভাবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে মজা কেন করছো? তুমি জানো তুমি আর মা ছাড়া এই দুনিয়াতে আমার আপন কেউ নেই। বিয়েই তো, তাহলে করে ফেল না। আমাদের কথাটা শুনলেই তো হয়। ঠিক আছে, বিয়ে করলে তোমরা খুশি তো? যাও, করব। কিন্তু আর নিজের স্বাস্থ্য নিয়ে মজা করবে না, এটা আমার পছন্দ না। আলহামদুলিল্লাহ। রুমে বসে আছি আমি, হাতে চাকু ঘুরিয়ে ঘুরিয়ে পায়চারি করছি। তখনই রাতুল রুমে ঢুকলো। আমার হাতে চাকু দেখে সে একটু ঘাবড়ালো। তারপর বলল, কিরে ভাই, চাকু নিয়ে কেন খেলছিস? কোথাও লাগলে কেটে যাবে তো। কাটুক, আমি সব কিছু কেটে কুচি কুচি করে ফেলবো। বাবা মতো মিথ্যা বলেছে তো বলেছেই, তাদের সাথে তুইও যোগ দিলি? বল কেন? আগে চাকু নামা, পরে বলছি। আমি চাকু নামিয়ে বললাম, বল। গতকাল আঙ্কেল আন্টি আমায় কল দিয়ে বলল তুই নাকি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছিস। কারণ জিজ্ঞেস করলে বললেন তোকে বিয়ে করাতে চান, কিন্তু তুই রাজি হচ্ছিস না, যার কারণে তোর আর আঙ্কেলের মাঝে কথা কাটাকাটি হয়, আর তুই বাসা থেকে বের হয়ে কোথায় চলে যাস। তারপর আঙ্কেল আন্টি মিলে অনেকক্ষণ কল দেন, কিন্তু ধরিস না। তারপর বাধ্য হয়ে আমাকে জোর করেন তোকে কল দিয়ে যেন বলি যে আঙ্কেল হার্ট অ্যাটাক করেছেন, তাড়াতাড়ি যেন বাসায় আসিস। আর তাই তোকে বিয়েতে রাজি করানোর জন্য আঙ্কেল হার্ট অ্যাটাকের নাটক করলো। এই হার্ট অ্যাটাকের ভয় দেখিয়ে বিয়েতে রাজি করার প্রথা কে আবিষ্কার করেছে রে? তাকে পেলে আমি, বলে রাগে কটমট করতে লাগলাম আর বসে বসে নখ খাচ্ছে। এমন সময় রাতুল বলল, এভাবে নখ খেতে খেতে কোনদিন যেন নিজের হাত খেয়ে বসিস। আমি রাগী লুক দিয়ে কটমট করে ওর দিকে তাকালাম। রাতুল দাঁতগুলো বের করে হাসতে হাসতে বলল, আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই। এইবার আমি দেখব তুই কিভাবে বিয়ে না করিস। আঙ্কেল এবার তোকে খুব ভালোই ফাঁসিয়েছে, এখন তো বিয়ে করতেই হবে তোকে। দেখ, ফাজলামো করবি না একদম। আরে ইয়ার, তারা কেন বুঝে না যে আমি এখন বিয়ে করে জেলখানায় বন্দি হতে চাই না, আরও কয়টা দিন আরামে কাটাতে চাই। দেখ, বিয়ে করলে জীবনে শান্তি আর শান্তি। আর আঙ্কেল কত ভালো যে তোকে বিয়ে করাতে চাচ্ছেন। আমাকে দেখ, বাবার সাথে চিল্লিয়েও কোনো লাভ হয় না। আঙ্কেল অনেক ভালো রে। আমি ভ্রুকুচকে বললাম, তুই কি আমার ফ্রেন্ড নাকি আমার আব্বুর? রাতুল একগাল হেসে বলল, ডাইরেক্টলি আমি তোর ফ্রেন্ড, ইনডাইরেক্টলি আঙ্কেলের। আমি ওর হাসি দেখে বিরক্ত হয়ে চেয়ারে বসে জানালা দিয়ে বাইরে তাকালাম। আমি আদিব, এবার অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। পরিবার বলতে বাবা, মা আর আমি। আর সেই বাবা মাই যখন শত্রুতা করে আমাকে বিয়ে দিতে চাইছে, কত করে বললাম আরও কয়েকটা বছর যাক, তারপর করব। কিন্তু না, ওনারা মানতে নারাজ। ওনাদের দেখা সব পাত্রীকে কোনো না কোনোভাবে রিজেক্ট করে বিয়ে আটকাতে পারলেও এবারটা একটু আলাদা। এইবার বাবা তার এক বন্ধুর মেয়েকে আমার জন্য ঠিক করছে। কোথাকার কোন বন্ধু আমি জানি না, উড়ে এসে জুড়ে বসেছে আমার কপালে। আমার জীবনটাই জাহান্নাম হয়ে যাবে। তখনই রাতুল প্রশ্ন করল, সিয়াম, এখন কি করবি?
কি আর করব, বাবা যা শুরু করেছেন, আমি আর কোনো রাস্তা দেখছি না। কোথাকার কোন খ্যাত মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছেন। তুই কি জানলি মেয়েটা খ্যাত? দেখ, মেয়ের বাড়ি গ্রামেতে, আর গ্রামে থাকা মেয়ে নিশ্চয় এতই স্মার্ট হবে না। আর বললেও আর যাই হোক, আমার সাথে যাবে না। তুই আর তোর ছিঁড়া মস্তিষ্ক, কাল দেখতে আবার যাওয়া হবে। তুই প্লিজ উল্টাপাল্টা কিছু করিস না ভাই, তাহলে এবার কেয়ামত হয়ে যাবে। আমি মুখ ভেঙচি দিয়ে বসে রইলাম। পরের দিন বিকেলবেলা সবাই রেডি, পাত্রী দেখতে যাবে বলে, সাথে রাতুলও। রাতুল আমাদিকে ভ্রুকুচকে বলল, ভাই সব ঠিক হবে তো? জি, দয়া করে মুখটা বন্ধ রাখেন স্যার। তাই যেন হয়, এবার যদি না হয় তাহলে কেল্লা ফতে। একটু পর আমরা রওনা দিলাম আব্বুর সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। গ্রাম এলাকা থাকায় রাস্তা অনেকটাই খারাপ, গাড়ি একদম স্লো যাচ্ছে। একবার ওইদিকে তো আরেকবার এইদিকে ধাক্কা খাচ্ছি। আমি বিরক্ত হয়ে বললাম, এটা কোনো জায়গা হলো? মানুষ চলাচল করে কিভাবে? আমার কথা শুনে রাতুল বলল, জায়গা দিয়ে কি করবি? যাকে বিয়ে করবি সে ভালো হলেই তো হলো। তুই তো দেখছি আমার বাপের থেকেও বেশি রে। বেশি কথা বললে শালা তোকে বিয়ে দিয়ে আসবো ওই মেয়ের সাথে। আমার গার্লফ্রেন্ড থাকতে কোন দুঃখে অন্য কাউকে বিয়ে করতে যাব? তোর গার্লফ্রেন্ডকে আমি দেখে নিব, সমস্যা নেই। না ভাই থাক, আমারটা আমি দেখে নিব। তাহলে মুখটা বন্ধ রাখ। বেশ কিছুক্ষণ পর অবশেষে এসে পৌঁছালাম আব্বুর সেই বন্ধুর বাড়িতে। অনেকটাই হয়তো ভাবছেন যে আমার বাবা যদি শহরে থাকেন তাহলে উনার বন্ধু গ্রামে কেন। আসলে উনি হচ্ছেন আব্বুর ছোটবেলার বন্ধু। আজকে আমরা যেখানে এসেছি এর পাশের গ্রামটাই আমাদের নিজের গ্রাম, যেখানে আব্বু ছোটবেলায় থাকতেন। এখনও আছে, তবে যাওয়া হয় না খুব একটা। আমাদেরকে এগিয়ে নিতে অনেকেই এলো। আমি সবাইকে সালাম দিলাম। তারপর আমাদেরকে বসানো হলো একটা ঘরে। ঘরটা অবশ্যই সুন্দরী, খারাপ না। গ্রামে হলেও অনেক সাজানো গোছানো পরিবেশ। আসার সময় যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে অনেক গুণই ভালো। রাতুল আমাকে বলল, দেখছিস তাদের পরিবেশটা কত সুন্দর। আমি তো ভেবেছিলাম গ্রাম দেখে হয়তো কি না কেমন হবে। অবশ্য রাস্তাটা একটু খারাপ, এটা সব গ্রামেই হয়, কিন্তু তাদের পরিবেশটা অনেক ভালো। আমি কিছুই বললাম না। আমাদেরকে বেশ কিছু নাস্তা দেওয়া হলো, কোনো কিছুই বাদ রাখেনি এমন। আমি আর রাতুল নাস্তা খাচ্ছি আর বাবা আর ওনার বন্ধু কথা বলছেন। এমন সময় পাত্রীকে নিয়ে আসা হলো। আমি সেদিকে না তাকিয়ে নাস্তা খেয়ে মোবাইল টিপতে লাগলাম। আব্বু আম্মু মেয়ের সাথে কথা বলছেন, এইটা ওইটা জিজ্ঞেস করছেন। আব্বু রাতুলকে ইশারা দিলেন আমি যেন মেয়ের দিকে তাকাই। রাতুল আমাকে গোতাতে লাগলো। আমি বিরক্ত হয়ে মেয়ের দিকে তাকালাম। মেয়ের মুখে ঘোমটা দেওয়া, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি রাতুলকে রাগ দেখিয়ে ফিসফিস করে বললাম, কী বাল দেখাচ্ছিস? এভাবে ঘোমটা দেওয়া থাকলে কিভাবে দেখবে মানুষ? আঙ্কেল, ভাবিকে ঘুমটাটা সরাতে বলেন, ভালো করে দেখা যাচ্ছে না। রাতুলের মুখে ভাবি ডাক শুনে আমি রাগী চোখে কটমট করে ওর দিকে তাকালাম। এই, তোর কোন জন্মের ভাবি লাগে রে? বিয়ে হয়েছে আমার। সরি রে, মুখ ফুসকি বের হয়ে গেছে। আর ভুল কি বললাম? দুদিন পর তো ঠিকই ভাবি হবে। চুপ কর শালা। আমি মেয়ের দিকে তাকালাম। সে ঘোমটাটা সরিয়েছে, এজন্য আমার সামনে আকাশ থেকে পড়া কোনো হুর বসে আছে। ধবধবে ফর্সা গায়ের রং, টানা টানা চোখ। আমার চোখ যেন আটকে গেল। গ্রামের মেয়েরাও বুঝি এত সুন্দর হয়? আমি তো ভেবে এসেছি যে গ্রামের মেয়েরা কালো ও খ্যাত টাইপের হয়, কিন্তু এ তো দেখছি পুরো উল্টো। রাতুল আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে, পছন্দ হয়েছে? এই মেয়ে কি সত্যি গ্রামে থাকে ভাই? মানে? গ্রামের মেয়ে হয়ে এত সুন্দর কিভাবে হয় মানুষ? রাতুল এবার হেসে বলল, তুই কি ভেবেছিলি শুধু শহরের মেয়েরাই সুন্দর হয়, স্মার্ট হয়? তাহলে ভুল, গ্রামের মেয়েরাও সুন্দর হয়, স্মার্ট হয়। দেখ, আমার মতে এই মেয়ে তোর সাথে অনেক মানাবে।
এখন তুই কি বলিস? আমি মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই। তাই নাকি? তুই না বলেছিলি? তোর বাল বলেছিলাম। যেটা বলছি ওইটার ব্যবস্থা কর, না হলে লাথি দিয়ে এইখানেই ফেলে দেব। ওয়েট ব্রো, দেখছি। রাতুল উঠে আব্বুর সাথে ফিসফিস করে কি যেন বলল। আব্বু ওর কথা শুনে হ্যাঁ সূচক সম্মতি দিলেন। তারপর জোরে বলে উঠলেন, আমার মতে ছেলে মেয়েকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত, ওদেরও একটা মতামত জানা দরকার। সবাই সম্মতি দিল। তারপর আমি রাতুলকে বললাম আমার সাথে যেতে, কিন্তু ও মানা করলো। তাই আমি একাই মেয়ের সাথে গেলাম। দুজনেই দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, আপনার নাম কি? মেয়েটা জবাব দিল, জি, আমার নাম আনহা। পড়াশোনা করেন? জি, কিসে? অনার্স ফার্স্ট ইয়ার। ও, আপনি কি প্রেমটেম করেন? কথাটা শুনে মেয়েটা আমার দিকে তাকালো। আমি বললাম, দেখুন, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি সবসময় সরাসরি সব বলতে পছন্দ করি। জি না, আমি ওসব হারাম সম্পর্ক করি না। এখানে হারামের কি আছে? কাউকে ভালো লাগতেই পারে। জি, তবে সেইটা হালাল ভাবে। যদি ভালো লাগে পরিবারের সাথে কথা বলে কোনো রিলেশনে না গিয়ে সোজা বিয়ে করা উত্তম। তবে আমার তেমন কিছু নেই, থাকলে অবশ্যই বলতাম। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? জি। ও, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না? প্রয়োজন নেই। কেন? আপনাকে আমার আব্বু পছন্দ করেছেন। তো আমি খারাপ না ভালো জানতেই চাইবেন না? আমার আব্বুর উপর অনেক ভরসা আছে, উনি নিশ্চয়ই আমার খারাপ চাইবেন না। তাহলে এখন যদি বিয়ের কথা বলা হয় আপনি রাজি? জি। নিচে চলুন তাহলে, সবাই ওয়েট করছে। তারপর আমরা নিচে চলে আসি। রুমে ঢুকতেই আব্বু আম্মু রাতুল সবাই কৌতূহল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবো, সবাই এটার অপেক্ষায়। রাতুল আমাকে জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে কিনা। আমি বললাম হ্যাঁ হয়েছে, আব্বুকে বল বিয়ের কথা এগোতে। রাতুল আব্বুকে গিয়ে বলল। উনি খুশি হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এখন বিয়ের তারিখ ঠিক করতে চাই। আলাপ আলোচনা শেষ করে তারিখ পড়ল এই সপ্তাহে। এত তাড়াতাড়ির কারণ জিজ্ঞেস করলে আব্বু বললেন, উনি আমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চান না। বাড়িতে চলছে বিয়ের ধুমধাম আয়োজন। সকল আত্মীয় স্বজন থেকে ধরে পাড়া প্রতিবেশীরা সবাইকে দাওয়াত করা হয়েছে। মেয়ের বাড়িতে যা যা দরকার সব কিনে পাঠানো হয়েছে। ওখান থেকে আসার পর আমি মেয়ের সাথে বেশ কিছুবার কথা বলেছি। কেন জানি ওকে ভালো লাগতে শুরু হলো। এই বিষয়টি আমি নিজেও মেনে নিতে কষ্ট হচ্ছে। যাক, অবশেষে সে কাঙ্ক্ষিত দিন আসলো। সকল ফর্মালিটিস মেনে আমাদের বিয়ে সম্পন্ন হলো। আমি একটা বড় দেখে ফুলের তোড়া নিয়ে রুমে প্রবেশ করলাম। তানহাব আমাকে দেখে এসে পায়ে ধরে সালাম করতে নিলে আমি সরে গিয়ে বললাম, আরে আরে, এসব কি করছো? কেন সালাম করছি? না না, সালাম করতে হবে না। এটা নিয়ম। হোক নিয়ম, এসব আমার পছন্দ না। হাতে সালাম দাও, এটাই যথেষ্ট। তানহা আমাকে সালাম দিল, আমিও সালামের জবাব দিলাম। তারপর ফুলের তোড়াটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও, এটা তোমার জন্য। তানহা খুশি হয়ে আমার হাত থেকে ফুলটা নিল। তারপর বলল, ধন্যবাদ, ফুল আমার অনেক পছন্দ। তাই আনলাম। আপনি কিভাবে জানেন? ওই দিন ফোনে না বললে যে তুমি ফুল অনেক পছন্দ করো, তাই আর কি। ও আচ্ছা, চলুন তাহলে আগে নামাজটা পড়ে নিই। এখন আবার কিসের নামাজ? নফল নামাজ, বিয়ের রাতে পড়তে হয়। ও আচ্ছা, আমি অজু করে আসি তাহলে। তারপর অজু করে দুজন নামাজ পড়লাম। তানহা দোয়া করলো আমাদের নতুন জীবন যেন ভালোভাবে শুরু হয় সেটার জন্য। নামাজ শেষ করে আমি আর তানহা বারান্দায় গিয়ে সোফায় বসলাম। এখান থেকে আকাশের চাঁদ খুব ভালোই দেখা যাচ্ছে।
তানহা আমাকে বলল, একটা কথা জিজ্ঞেস করি, কি কথা? আপনি বিয়ে করতে তো ভয় পেয়েছিলেন কেন? আমি ওর কথা শুনে থতমত খেয়ে গেলাম। ও কিভাবে জানে এগুলো? মানে ভয় কেন পাবো? এসব কে বলেছে তোমাকে? কে বলেছে সেটা বড় বিষয় না, এটা তো সত্যি, তাই না? কোনটা? ওই যে আপনি বিয়ে করতে ভয় পান। দেখো, ওসব ভয়টয় কিছু না, জাস্ট এমনি চাইতাম না এসব সংসারে ঝামেলায় পড়তে। বিন্দাস লাইফ কাটাতে চেয়েছিলাম। তাহলে এখন রাজি হলেন কিভাবে? বাবার চাপে পড়ে আমাকে অসুস্থতার ভয় দেখিয়ে বিয়েতে রাজি করান। তার মানে আপনি আমার অনিচ্ছায় আমাকে বিয়ে করেছেন? কথাটা একটু জোরে বলল তানহা। সেটা কখন বললাম? আপনার কথাই স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। তার মানে আপনি আপনার বাবার কথা রাখতে আমাকে বিয়ে করেছেন, আপনার পছন্দ না। বলেই আনহা কান্নার ভাব ধরল। আরে আরে, সেটা কে বলল তোমায়? আমি ওইটা বলিনি। আমি বলতে চেয়েছি আব্বুর কথায় রাজি হয়েছি যে বিয়ে করব, কিন্তু কাকে করব সেটা বলিনি। সেটা তো তোমাকে দেখার পর ডিসিশন নিয়েছি যে পছন্দ হয়েছে আর তোমাকে বিয়ে করব। আমি বিশ্বাস করি না আপনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি। আরে বাবা, তুমি ভুল বুঝছো। আমি সত্যি বলছি, আমি তোমাকে পছন্দ করেই বিয়ে করেছি। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি। তাহলে ঠিক আছে। এই, তোমরা মেয়েরা কথায় কথায় এভাবে কান্না করো? হোয়াট? কি বলতে চান আপনি? আমরা মেয়েরা ইচ্ছে করে কান্না করি? সেটা আবার আমি কখন বললাম? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। আমাকে আর বোঝাতে হবে না আপনার। শোনেন, আমরা মেয়েরা এমনি এমনি কাঁদি না বা রাগ করি না, আপনারা বাধ্য করান আমাদেরকে। কারণ আপনারা এমন এমন কথা বলেন যার আগা মাথা কিছুই খুঁজে পাওয়া যায় না। বড় বড় জ্ঞানীরাও সেটা খুঁজে পায়নি, তাহলে আমরা সাধারণ মেয়েরা কিভাবে পাবো? আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম? কথাটা মনে মনে বললাম। তারপর বললাম, প্লিজ প্লিজ থামো। হ্যাঁ, আমারই ভুল, আমি বুঝতে পেরেছি। প্লিজ আর কিছু বইলো না। ইটস ওকে, বাট একটু দেরি করে বুঝলেন। মনে মনে বাবাকে 101টা বকা দিতে লাগলাম। শালার এই জন্যই এসব বিয়ে টিয়ে করতে চায়নি। প্রথম দিনে এ অবস্থা, বাকি দিন যে কিভাবে কাটবে আল্লাহ জানেন। আমাকে এভাবে বিড়বিড় করতে দেখে আনহা বলল, কি বিড়বিড় করছেন? কই কিছু না তো। আপনি কি বিড়বিড় করে আমাকে গালি দিচ্ছেন? না না, আমি তো বরং দোয়া পড়ছি যেন আমাদের বিবাহিত জীবন সুখের হয়। তাহলে ঠিক আছে, আমি এবার ঘুমাতে যাচ্ছি। আরে আরে, এখনই ঘুমিয়ে পড়বে? আমি তাহলে কি করব? আমার তো ঘুম আসছে না। আপনি এখন একা থাকুন আর ভাবুন কিভাবে একটা মেয়েকে পাত্রী দেখতে গিয়েই প্রেমে পড়লেন। মানে আপনি যেদিন আমায় দেখতে গিয়েছিলেন তখন যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, আমি বুঝে গিয়েছিলাম আপনি তখনই পড়ে গেছেন। আমি অবাক চোখে তাকিয়ে ভাবলাম, এই মেয়ে তো দেখি একেবারে চালাক। তারপর বললাম, এইটা বলো তো, কিভাবে বুঝলে আমি তোমাকে দেখে প্রেমে পড়ে গেছি? আপনার চোখ দুটো একদম জুম করে দেখেছিলাম। আর ছেলেরা যখন কাউকে পছন্দ করে তখন চোখ দিয়ে সব বলে ফেলে। ও তাই নাকি? সেসব কিছু না, আমি তো তখন কিছু একটা ভাবছিলাম, তাই এমনটা মনে হয়েছিল। আনহাব চোখ বড় করে বলল, কি বললেন? আপনি না প্রেমিক মানুষ, এখন এসব মিথ্যা দোহাই দিচ্ছেন? বলেই গাল ফুলিয়ে নিল। আচ্ছা আচ্ছা, মাফ চাই, সরাসরি বলছি, সেদিন তোমাকে দেখে আমি পুরোপুরি হেরে গিয়েছিলাম। মনে হয়েছিল এমন মেয়ে আমি আর দুটো দেখিনি, এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। আনহাব হালকা হাসি দিয়ে বলল, এইবার ঠিক বললেন। কিন্তু একটা কথা বলো তো। কি কথা? তুমিও কি আমাকে দেখেই পছন্দ করেছিলে? আনহাব লাজুক হেসে বলল, হ্যাঁ করেছিলাম, কিন্তু মেয়েরা তো আর আগে থেকে বলতে পারে না। হ্যাঁ বলতে পারে না, কিন্তু ঘাড়ে দায় চাপাতে খুব ভালো পারে। আনহাব সোফা থেকে একটা বালিশ ছুঁড়ে মারল। তাতে কোনো সমস্যা আপনার? আমি বালিশটা ধরে বললাম, সমস্যা থাকলেও
এখন তুমি মিসেস সমস্যা আর আমি সমাধান, এটাই তোমার কপাল। আনহা হেসে উঠল। ওর হাসিতে চারপাশটা শব্দে ভরে উঠল। হেসে বলল, কপাল তোমার ভালোই খারাপ, একদিকে রাগী বর, অন্যদিকে ভাব বেশি। আমাকে রাগী আর ভাববেশি বলছো? আমি তো প্রেমিক বর, শুধু একটু আবেগী। আবেগী? না ভাই, আবেগ থাকলে পাত্রী দেখতে গিয়ে মোবাইল টিপা হতো না। আমি হাসতে হাসতে বললাম, আরে ওইটা ছিল প্রতিরক্ষার ব্যবস্থা, আর তাছাড়া ভয় ছিল যদি সত্যি সত্যি প্রেমে পড়ে যাই। আপনি তো তখন থেকেই প্রেমে পড়েছিলেন, শুধু স্বীকার করছেন এখন। এখন তো করি, কারণ এখন তুমি আমার বউ। যা খুশি বলো, বকা দাও, তবুও ভালো লাগে। আচ্ছা, এভাবে কয়দিন বলবেন? যতদিন তুমি আমার পাশে থাকবে, তার থেকেও বেশি দিন। আনহা একটু চুপ করে রইল, তারপর ধীরে বলল, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমিও কথা দিচ্ছি, যত ঝামেলাই হোক আপনার পাশে থাকবো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ছোট্ট একটা মিষ্টি হাসি তার ঠোঁটের কোণে। আমি হয়তো এতদিনে বুঝলাম, জীবনের সত্যিকারের শান্তি কোনো একটা নিখুঁত পরিস্থিতি না, বরং কারো পাশে দাঁড়িয়ে ইমপারফেক্ট জীবনটাকে পারফেক্ট বানিয়ে নেওয়া। হঠাৎ আনহা বলল, এখন কিন্তু আমার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ো, আমি আজ তোমার ঘুমের পাহারাদার হব। আনহা হেসে চোখ বন্ধ করলো। আমি বাইরে তাকিয়ে চারটাকে দেখলাম, মনের ভেতর শান্তির হাওয়া। পরের দিন সকাল, ঘুম ভাঙতেই দেখি আনহাব আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। ধবধবে সাদা জামা, খোলা চুল, যেন মেঘের টুকরো। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ও মাই গড, এই রুমে এত সকালে রোদের আলো ঢুকলো কিভাবে? আনহাব হালকা হেসে বলল, এখনো ফাজলামো কমেনি দেখছি। একটা মাত্র বউ আমার, তোমার সাথে ফাজলামো করব না তো কার সাথে করব? আচ্ছা হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে আসুন। আমি ওর দিকে তাকিয়ে হেসে বললাম, তুমি বললেই কি উঠতে হবে নাকি? হ্যাঁ, কারণ এখন থেকে আমি শুধু আপনার বউ না, আপনার লাইফ ম্যানেজারও। তাহলে তো তোমার জন্য একটা পোস্ট বানাতে হবে। চাকরি পেয়েছি বর সামলানোর। আনহাব চুল বাঁধতে বাঁধতে বলল, বর্ণা আস্ত একটা ঝামেলা। আমি হেসে উঠে দাঁড়ালাম। ফ্রেশ হয়ে এসে দেখি আনহাব আমার জন্য নাস্তা সাজিয়ে রেখেছে। টেবিলে 2 কাপ চা আর হালকা নাস্তা। আমি মুচকি হেসে বললাম, বাহ, তুমি তো দেখি আসলে বউ মেটারিয়াল। এখন বুঝলেন, গ্রামের মেয়েরা শুধু ঘুমটা দেয় না, ঘরও সামলায়। আমি চুপচাপ ওর পাশে বসে চায়ে চুমুক দিলাম। জানালার বাইরের সকালটা যেন আজ একটু বেশি আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে এই আলো আমার জন্যই, আমাদের জন্যই। আমি মুগ্ধ চোখে আনহার দিকে তাকিয়ে বললাম, একটা কথা বলবো? বলুন। এই জীবনটা যদি আবারও শুরু করার সুযোগ থাকতো, তাহলে আমি চাইতাম আবারও তোমাকে বিয়ে করতে। আনহাব একটু চমকে গেল, তারপর মুচকি হেসে বলল, আর আমি চাইতাম আপনি আবারও আমায় পাত্রী দেখতে গিয়ে আবার আমার চোখের দিকে তাকিয়ে আটকে যান আমার মাঝেই। আমরা দুজনেই হেসে উঠলাম। বাইরে পাখিরা ডাকছে, বাতাসে হালকা শীতলতা। জানালার পর্দা একটু একটু দুলছে, ঠিক আমাদের ভালোবাসার মতো, নরম, নীরব আর অটুট। তানহা আমার পাশে বসে মাথাটা হেলিয়ে দিল আমার কাঁধে। আমি ধীরে ধীরে ওর হাতটা ধরলাম, বললাম, জীবনের অনেক কিছুই আমরা নিজের ইচ্ছায় পাই না, কখনো কখনো যা চাই তা হয়ও না। কিন্তু তুমি আমার জীবনে এসে প্রমাণ করে দিলে যে অনেক সময় না চেয়েও যা পাওয়া যায় তা অনেক বেশি সুন্দর হয়। আনহাব চোখ বন্ধ করে বলল, এবং সেই পাওয়াটাও যদি হয় ঠিক সময়ে, ঠিক মানুষটাকে ঘিরে, তাহলে জীবনটা একটা সুন্দর গল্পের মতো হয়ে যায়। আমাদের এই গল্পটা যেন কোনো দিনও শেষ না হয়। গল্পটা না হয় চলুক সারা জীবন, আপনি পৃষ্ঠা উল্টাবেন আর আমি পাশে বসে থাকবো।
দুজনেই নিশ্চুপ হয়ে রইলাম। চারপাশে কেবল নিঃশব্দে বাজছিল আমাদের শুরু হয়ে যাওয়া এক নতুন জীবনের সুর। কিছু গল্প সিনেমা হয়ে ওঠে না, কিছু অনুভূতি শব্দ হয় না, শুধু থেকে যায় একসাথে কাটানো সেই ছোট ছোট মুহূর্ত, যেখানে চোখের ভাষায় সব কিছু বলে দেয়। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্টে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। আর গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। আর আরেকটা কথা, যারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে আরও অনেক বেশি ধন্যবাদ।